21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস। তারেক দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। গণভোটে পিআর সমাধান হলে ভোটে যাবে জামায়াত, যারা নির্বাচন চায় না তারাই হাসিনার সুরে কথা বলছে, অভিযোগ বিএনপি নেতাদের। ট্রাইব্যুনালে অভিযুক্তরা করতে পারবে না নির্বাচন, যেতে পারবে না সরকারি পদে, বললেন প্রেস সচিব। এক আসনে 20টির বেশি বিলবোর্ড নয়, জানালো ইসি। হাসিনা জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারিতে পুলিশকে দুদকের চিঠি। রাজি না থাকলেও গোপালগঞ্জ ইজমে মেয়াদ বাড়ে আইজিপির, দাবি রাজসাক্ষী মামুনের। এবং ডাকসুতে বুলিংয়ে জরিমানা, ছাত্রত্ব বাতিলের ঘোষণা। জাকসুতে ডোপ টেস্টের সিদ্ধান্তকে স্বাগত, রাকসুতে বহিষ্কৃত ছাত্রদল নেতার শাস্তি নিশ্চিতের আশ্বাস। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খান মিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার সিদ্ধান্ত তার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান দেশে আসতে চাইলে সহায়তা করবে সরকার। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে এক দফা চিঠি দেওয়া হয়েছে, যদিও নতুন করে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। তার মানে দাঁড়াবে যে আমরা বলছি আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর পিআরের ধোঁয়া তুলে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের অপরাজনীতি জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এদিকে পিআরের নামে জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। ফেব্রুয়ারির শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা। নানা ঘটনা ও ইস্যুতে এই ঘোষিত সময়ে নির্বাচন হবে কিনা তা নিয়ে বিভিন্ন সভা সেমিনারের বক্তব্যে শঙ্কা প্রকাশ করতে দেখা যায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে আবারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, নির্বাচন বানচালে হাসিনা ও ভারতের সাথে সুর মেলাচ্ছে জামায়াত। আমাদের নেত্রী আপনাদেরকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করিয়েছিলেন। আজকে যদি আবার যখন শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এই দেশে করবেন, ঠিক তারই পূর্ব মুহূর্তে আবার কিসের ষড়যন্ত্র শুরু করেছেন? এই ষড়যন্ত্র আপনাদের না, এই ষড়যন্ত্র ওই দিল্লিতে বসে থাকা শেখ হাসিনার ষড়যন্ত্রের সাথে একই সুর। ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু অভিযোগ করেন, তারেক রহমান দেশে ফিরে যেন রাষ্ট্র পরিচালনা করতে না পারেন, এজন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারেন, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু অভিযোগ করেন, পিআরের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনে না আসার কথা বলছে তারা মূলত হাসিনার সুরেই কথা বলছে। 96 সালে যদি সেদিন জামাত ইসলাম যদি শেখ হাসিনার সাথে না যেত, আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা আসতে পারত না।
সব সময় তার দুর্দিনে আওয়ামী লীগকে সহায়তা করেছেন। আজকেও পিআরের নামক শব্দটি তুলে এনে বাংলাদেশকে বিভক্ত করতে চান, এই জুলাই বিপ্লবকে বিভক্ত করতে চান। কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানায় বিএনপি নেতারা। যে জন্য 16 বছর আমরা যুদ্ধ করেছি সবাই। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপি নিজেদের বড় দল মনে করে, তাই আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন চায় না উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটেই পিআর ইস্যুর সমাধান হলে ভোটে যাবে জামাত। সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, দেশের 70% মানুষ পিআর ব্যবস্থার পক্ষে। বিএনপির সঙ্গে থাকা কয়েকটি ছোট দল এর বিরোধিতা করছে, তবে গণভোটে জনগণ যে রায় দেবে সেটি সবার মানতে হবে। জনগণ না চাইলে জামায়াতও পিআর থেকে সরে আসবে বলে জানান তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী প্রতিটি দলের ঐকমত্য ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার সুযোগ নেই। তাই এই সনদকে আইনি ভিত্তি দেওয়া জরুরি না হলে আসন্ন নির্বাচনও সুষ্ঠু হবে না। এছাড়া নির্বাচন কমিশনও চাপের মুখে দুর্বল অবস্থান নিতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আপনি যদি হাসিনার সংবিধানই মানেন, তো হাসিনা লাস্ট ইলেকশন করেছে 24-এ, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইলেকশন হতে গেলে 29-এ হওয়া লাগবে। আপনি এখনকার ইলেকশন করেন, তখন সংবিধানের কথা মনে থাকে না। চিফ অ্যাডভাইজার কি করে চিফ অ্যাডভাইজার হলেন, আপনি কি করে চিফ ইলেকশন কমিশনার হলেন, তখন সংবিধানের কথা মনে ছিল না। পিআরের কথা বললে আপনি সংবিধানের প্রশ্ন তোলেন। এটা একটা ইলেকশন সিস্টেম। আবার একটা বড় দলের লিডাররা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, সে দেশের মানুষ পিআরও বোঝে না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, অভিযুক্তরা সরকারি পদে বহাল অথবা স্থানীয় সরকারের কোনো দায়িত্বপূর্ণ জায়গায় থাকার যোগ্যতাও হারাবে। এদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশনস অ্যান্ড নেটওয়ার্কিং লাইসেন্সের পলিসির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিস্তারিত প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে নতুন একটি ধারা সংযুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বলা হয়েছে, আইসিটিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। একই সাথে সরকারি বা স্থানীয় সরকারের কোনো পদে থাকার যোগ্যতাও হারাবেন। বৃহস্পতিবার বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন নীতিমালার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। নীতিমালা অনুযায়ী বেসরকারি উৎপাদকের কাছ থেকে ন্যূনতম 20% বিদ্যুৎ ক্রয় করবে সরকার। এতে সৌরশক্তিতে বিনিয়োগ বাড়বে, কমে আসবে জ্বালানির খরচ। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমবে বলে আশা করছে সরকার। বাংলাদেশের এখনও সবচেয়ে বেশি পাওয়ার উৎপন্ন হচ্ছে গ্যাস পুড়িয়ে। আমরা গ্যাস যেটা লোকালি যেটা লোকাল কূপ থেকে যেগুলো পাচ্ছি বা এলএনজি দিয়ে যে গ্যাস কেনা হচ্ছে, সেটার মূল এই পাওয়ারগুলো এটাকে ফুয়েল হিসেবে ইউজ করে, ওইটা পুড়িয়ে আমরা পাওয়ার উৎপন্ন করি। এর ফলে যেটা হবে যে গ্যাসের উপরে আমাদের যে রিলায়েন্সটা এটা কমবে। প্রেস সচিব আরও জানান, গত বছর পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ব্যাপক লুটপাট হয়েছে, যে কারণে সরকারকে ৬৭,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সংস্কার ইস্যুতে তিনি বলেন, ৩৬৭টি করণীয় প্রস্তাবের মধ্যে 50টি বাস্তবায়ন করা হয়েছে, বাকিগুলো বাস্তবায়নাধীন রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা 2025 এটা অনুমোদন হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ। ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী বলেন, এর ফলে টেলিকম সেক্টরে একদিকে যেমন লাইসেন্সিং এর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, তেমনি ভয়েস কল ও ইন্টারনেট সেবার খরচ সাশ্রয়ের পাশাপাশি মানও বৃদ্ধি পাবে। এই আইনের মাধ্যমে মধ্যস্বত্বভোগী যে লাইসেন্সিং ব্যবস্থা বর্তমানে ছিল সেটাকে রহিত করে নতুন একটি লাইসেন্সিং ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে, যেটা আধুনিক এবং যুগোপযোগী। একই সাথে এই আইনের মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে যারা ব্যবসা করেন তাদেরকে সার্ভিস কোয়ালিটি অফ সার্ভিস অর্থাৎ সেবা মানের নিশ্চয়তা এবং সেবার যে কাভারেজ তার নিশ্চয়তার ভিতরে আনা হয়েছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী। এই যে মনোপলি এবং এই যে মাফিয়ার তন্ত্র, এটা সমাধান হবে বলে আমি আশা প্রকাশ করি। ওমর ফারুক, এখন, ঢাকা। গণমাধ্যম নীতিমালার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন গণমাধ্যম কর্মীরা। লিখিতভাবে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। কমিশন মনে করে নির্বাচন কমিশন সহ কেউই আস্থার সংকটের বাইরে নয়, এটা জাতীয় সংকট। এই সংকট কাটাতে কমিশন এবং গণমাধ্যম পরস্পরকে সহায়তা করতে হবে বলে জানান কমিশনার রহমানুল মাসুদ। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন সামনে রেখে গণমাধ্যম নীতিমালা করেছে নির্বাচন কমিশন, কিন্তু অভিযোগ রয়েছে নীতিমালা তৈরিতে গণমাধ্যম কর্মীদের সাথেই আলোচনা করা হয়নি। এমনকি পুরনো নীতিমালার অনেক কিছুই বহাল রাখার অভিযোগ তুলেছেন সংবাদকর্মীরা। গণমাধ্যম নীতিমালায় বলা আছে, ভোটের সময় বৈধ কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। 2 এর অধিক সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। কেন্দ্রে একজন সাংবাদিক 10 মিনিটের বেশি থাকতে পারবেন না। নেওয়া যাবে না কারো সাক্ষাৎকারও। জানানো হয়, ভোট গণনার সময় সাংবাদিকরা থাকতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। ইসিবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির মতবিনিময় সভায় গণমাধ্যম নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় বলে উল্লেখ করা হয়। কার্ডধারী গণমাধ্যম কর্মীদের ভোট কক্ষে প্রবেশের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার বিধান বাতিল, গোপন কক্ষে অনিয়ম হলে ছবি তোলার বিধান যুক্ত এবং মনোনয়ন দাখিল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তথ্য উন্মুক্ত রাখা সহ কয়েকটি প্রস্তাব নীতিমালার সংশোধনীতে সংযুক্ত করার দাবি জানানো হয়। লাইভ সম্প্রচার করতে দিচ্ছেন না, তো এটা আসলে যৌক্তিকতাটা কোন জায়গা থেকে আসলে করা হয়েছে সেটা যদি আমাদের ক্লিয়ার করতেন। এই নীতিমালায় কোনো মতামত নেওয়া হয়নি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন এবং গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার কথার উপর গুরুত্ব দেন সভায় উপস্থিত নির্বাচন কমিশনাররা। আস্থা সংকট দূর করতে দুপক্ষেরই এগিয়ে আসার তাগিদ দেওয়া হয় মতবিনিময় সভা থেকে। এ সময় গণমাধ্যমের নীতিমালা সংশোধনে সাংবাদিকদের প্রস্তাবিত বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন তারা। আপনাদের যাতে সহজ হয়, অবাধ তথ্য হয়, আমরাও চাচ্ছি। কোনো অন্যায় প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। আমার মনে হয় যে এটি নিয়ে আরো আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, আপনাদের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা, ফিল্ডের অভিজ্ঞতা, সবাই মিলে আরো মনে হয় যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আরএফইডির প্রস্তাব যাচাই বাছাই করে গণমাধ্যম নীতিমালা প্রয়োজনে সংশোধন করার কথা বলছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। জাতীয় নির্বাচনে একজন প্রার্থী এক আসনে সর্বোচ্চ 20টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না। একই সাথে ভোটার প্রচারে পোস্টারের ব্যবহার না রাখা সহ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এবার নতুন করে এমন বিধান যুক্ত করছে নির্বাচন কমিশন। সামাজিক মাধ্যমে এআই ব্যবহারে কড়াকড়ি আর নির্বাচনের দিন ও প্রচারে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ থাকছে। এবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন প্রস্তাবের সমন্বয় এমন সব বিধিমালা যুক্ত করে ভোটিংয়ের জন্য ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। নারীদের সাইবার বুলিং রোধ, এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। এতে সামাজিক মাধ্যমে এআই ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে। প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া সহ আচরণবিধি মেনে চলার ব্যাপারে দলের কাছ থেকে অঙ্গীকারনামাও নেবে ইসি। আচরণবিধির গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে এবার।
ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ বেশিরভাগ প্যানেলের। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তোলেন কেউ কেউ। জুলাই পরবর্তী সময়ে 2019-এর মতো নির্বাচন দেখতে চায় না শিক্ষার্থীরা বলে মত প্রার্থীদের। সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ডাকসু নির্বাচন কমিশনের। অন্যদিকে যাচাই বাছাই করে প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানান সাধারণ শিক্ষার্থীরা। সাজিদ আরাফাতের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণার 10ম দিনে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে লিফলেট বিতরণ করতে দেখা যায় প্রার্থীদের। কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন প্রার্থীরা। যাচাই বাছাই করে প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানান সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী শিক্ষার্থী ও প্রার্থীরা। কাদা সরাসরি না করে এতে ভোটাররা নিরুৎসাহিত হবে এবং ভোট কেন্দ্রে আসতে চাইবে না। খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যাদের ক্লাস পরীক্ষা চালু ছিল, শুধুমাত্র তারাই আছে, আর বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু নাই। খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমি কনফিডেন্ট। ডাকসু নির্বাচনে বাধাগ্রস্ত করা হলে সেটিকে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। যদি এই ডাকসু নির্বাচন যদি আবারও ষড়যন্ত্রের মুখোমুখি পড়ে, তাহলে জাতীয় নির্বাচনে তো ষড়যন্ত্রের মুখোমুখি পড়ার একটা সম্ভাবনা আছে। দিন শেষে কিন্তু ভাই আমাদের কনসার্ন কিন্তু রাষ্ট্র, আমাদের কনসার্ন কোনো গোষ্ঠী না, কোনো ব্যক্তি স্বার্থ আমাদের কিন্তু কনসার্ন না। ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী। আমাদের কিছু বন্ধুপতি তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে, তো আমি তাদেরকে অনুরোধ করব আপনারা ডোর টু ডোর সবার কাছে যান। কেন বহিরাগত নিয়ে আসতে হবে? ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই, নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে। ক্লাস ও ছুটি নোটিশ বারবার পরিবর্তন করে শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন আরও বেশ কয়েকটি প্যানেল। ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন এবং বিগত সময়ে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। এদিকে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের 27 দফা ইশতেহার ঘোষণা করেছে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকার। এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের আংশিক প্যানেল দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল আকারে ইশতেহার উন্মোচন করেছে। সকল শিক্ষার্থীদেরকে পেশাদার সাহিত্যিক এবং গুণী খ্যাতনামা লেখকদের দ্বারা এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের দ্বারা তাদেরকে প্রথম বর্ষেই কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এদিকে সাইবার বুলিং ও বহিরাগতদের বিষয়ে কঠোর সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো যদি কেউ এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। এদিন মধুর ক্যান্টিন থেকে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মিছিল বের করে বাম জোটের প্রতিরোধ পর্ষদ। সাজিদ আরাফাত, এখন ঢাকা। আগামী 11 সেপ্টেম্বরের আগে যে কোনো দিন ডাকসু নির্বাচনের প্রার্থীদের হতে পারে ডোপ টেস্ট। প্রধান নির্বাচন কমিশনার জানালেন, ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন প্রার্থী ও ভোটাররা। জনসংযোগ ও নিজস্ব ইশতেহার প্রচারের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত সিফাত শাহরিয়ার প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট। বৃহস্পতিবার দুপুরবেলা কেউ ক্লাস থেকে ফিরছেন হলে, কেউ হল থেকে যাচ্ছেন বাড়ি। প্রার্থীদের কেউ কেউ কোলাহলের এই সময়টা বেছে নিয়েছেন প্রচারণার জন্য। দাঁড়িয়েছেন মেয়েদের 10টি হলের প্রবেশপথ টার্জান পয়েন্টে। শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি আদায়ের পক্ষে কিন্তু সবসময় তাদের পাশেই ছিলাম, যার ফলে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আমাদের একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের কিছু ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে, আমরা যাচ্ছি যেগুলো সমাধান হোক। এছাড়াও হলে হলে ক্লাস প্রাঙ্গণে সহপাঠী, বন্ধু কিংবা দলবল নিয়ে চালাচ্ছেন সপ্তম দিনের প্রচারণা। কারো কারো প্রচারণায় দেখা যায় ভিন্নতা। টাকা কিংবা সংবাদপত্রের আদলে তৈরি করেছেন লিফলেট। নারী শিক্ষার্থীদের দ্বারপ্রান্তে যাওয়ার আমাদের সুযোগটা কম, সেই জায়গা থেকে মেয়েদের যে হলগুলো রয়েছে নারীদের 10টি হলের, এটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই জায়গাটিকে আমরা প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছি, আমরা লিফলেট পৌঁছে দিচ্ছি। এই হিসেবে আমি আমার ব্যালট নং 14, আমি কার্যকরী সদস্য পদে দাঁড়াইছি, এই জন্য আমার 14 নং ব্যালট হিসাবে আমি আমার
ডলারটা বানাইছি এটা সবাইকে প্রচার করতেছি এবং প্রার্থীরা খুব খুশি হচ্ছে এটা দেখে ইউনিক ভেবে। আমি ব্যতীত আমাদের আরও অনেক প্রার্থী রয়েছে বিভিন্ন ফোরামের বিভিন্ন প্যানেলের, তারাও হচ্ছে প্রত্যেকেই এরকম অভিযোগ এনেছে যে তারাও নিত্য নৈমিত্য এই ধরনের সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এদিকে জাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন প্রার্থী ও ভোটাররা। তবে ভোটার তালিকা তৈরিতে প্রশাসনের গাফলতির অভিযোগও রয়েছে। আমার অ্যালোটের নং হচ্ছে ছাত্র হল, কিন্তু এটা জাস্ট প্রশাসনিক একটা হচ্ছে গাফিলতি যে তাজউদ্দিন হলে অন্য হলে হচ্ছে ভোটার লিস্টে আমার হচ্ছে নাম এন্ট্রি করা। আমরা চাই না আমাদের প্রতিনিধি বা আমাদের যে জাকসুতে যারা যাবে সিনিয়র সদস্য যারা হবে তারা কেউ মাদকাসক্ত বা এরকম কাউকে আমরা চাই না। সে নিজেই অসৎ হয় তাহলে সে আমাদের জন্য কি কাজ করবে, এখানে একটা সন্দেহের অবকাশ থেকেই যায়। মাদকাসক্ত থাকে তাইলে ও মানে জাকসুতে এসে আমাদের জন্য কি কাজ করবে, সো আমি মনে করি খুবই এটা পজিটিভ দিক। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, প্রার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত সমাধান করছেন তারা। আমরা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছি সকল প্রার্থী ডোপ টেস্ট হবে এবং সেই মোতাবেক আমরা প্রশাসনকে অনুরোধ করেছি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্বাচনে 11 তারিখের আগে যেন সকল প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন হবে। 11 সেপ্টেম্বরের আগে যে কোনো দিন হতে পারে ডোপ টেস্ট। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেয়া শুরু হয়েছে। বিকেল 5টা পর্যন্ত ভিপি পদে 1 জন, সিনেট প্রতিনিধি 1 জন সহ 30 জন ফর্ম জমা দিয়েছেন। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ডোপ টেস্টের প্রতিবেদন সহ প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে। এরপর যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা প্রকাশ করবে ইসি। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এদিকে নারী শিক্ষার্থীকে কটূক্তির অভিযোগে আনিসুর রহমান মিলনকে শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির পদ থেকে আজীবন বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বাদী হয়ে দুপুরে নগরের মতিহার থানায় এই মামলাটি করেন। নারীদের কিছু অ্যাডিশনাল ফ্যাক্টর আছে, তাদের মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, ছাত্রদের মর্যাদাও ঠিক সেই একইভাবে গুরুত্বপূর্ণ। ফর্মাল কমপ্লেইন্ট যখন আসে তখন সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। আনফর্চুনেটলি এইখানে ঝড় তোলা হয় কিন্তু ফর্মাল কমপ্লেইন্ট আসে না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এখন সেটা হলো আমরা ফর্মাল কমপ্লেইন্টের জন্য অপেক্ষা করব না, আমাদের কানে আসবে, আমরা প্রয়োজনে তাদেরকে ডেকে নিয়ে আমরা তাদেরটা শুনে আমরা অ্যাকশনে যাব। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্লট জালিয়াতির মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পলাতক। আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় তহবিল আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারিক আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। গেল 20 মার্চ জিএম কাদেরের দম্পতি বিরুদ্ধে অনুসন্ধানে নামে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6টি মামলা হয়েছিল। সেই মামলায় শেখ হাসিনা এবং সজীব আহমেদ ওয়াজেদ তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য গতকাল দুদক দুর্নীতি দমন কমিশন থেকে পুলিশ মহাপরিদর্শক এর কাছে পত্র প্রেরণ করা হয়েছে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া রাজসাক্ষী সাবেক আইজিপি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। জেরায় তিনি বলেন, রাজি না থাকলেও দ্বিতীয়বার তাকে আইজিপি করা হয়। আইজিপি করা নিয়ে গোপালগঞ্জ ইজোম কেন্দ্রিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৎকালীন প্রধানমন্ত্রী। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের এই ট্রাইব্যুনাল আইজিপি মামুনের জেরা করা হয়। চৌধুরী মামুনকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে মঙ্গলবার আইজিপি তার সাক্ষীর জবানবন্দিতে আওয়ামী লীগ শাসনামলে পুলিশের রাজনৈতিক প্রভাব গ্রুপিংয়ের কথা তুলে ধরেন। এবার জেরার সময় আইজিপি হতে চাননি বলে জানান। এমনকি আইজিপি হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে না করেছিলেন বলে জানান রাজসাক্ষী মামুন। আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন, আমি মনে করছি তারা অপরাধী না। উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন। অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন, অতএব তিনি ওনার স্বীকারোক্তি অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না। আমার বক্তব্য হলো যে আমার আসামি দ্বয় তারা কোনো অপরাধ করে না, তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না। এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরবর্তী এলাকায় চতুর্থ দিনেও অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। মোতায়েন করা হয় বিপুল পরিমাণে পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য। সকাল 10টার পর থেকে নদী পাড়ে শুরু হয় অভিযান। দুপুর পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয় প্রায় 70টি স্থাপনা। এ সময় বিআইডব্লিউটিএর পরিচালক জানান, উচ্ছেদে যতই বাধা আসুক অভিযান অব্যাহত থাকবে। এদিকে গেল 2 দিনে উচ্ছেদ অভিযানে বাধা দেয়া 11 জনের নাম উল্লেখ সহ 350 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে বিআইডব্লিউটিএ। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা দখলদারের তালিকা তৈরি করে 4 মাসের মধ্যে উচ্ছেদ এবং দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরই পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। পর্যাপ্ত জনবলের অভাবে সফল হচ্ছে না সিলেট সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম। সেই এডিস মশার প্রজনন ক্ষেত্র নিরোধে কার্যকর পদক্ষেপও, যার ফলে স্থানীয়দের ঝুঁকি বাড়ছে ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের। যদিও সিটি কর্পোরেশন বলছে আগামী 3 মাস মশক নিধনের কার্যকর পদক্ষেপ নিচ্ছেন তারা। গুলজার আহমেদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে সিলেটে মশার উৎপাত তীব্র আকার ধারণ করেছে। নগরবাসীর অভিযোগ, ড্রেন খালনালা নিয়মিত পরিষ্কারের অভাব ও মশক নিধনের ঔষধ না ছিটানোয় প্রতিনিয়ত বাড়ছে মশা। একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় মশাবাহিত রোগে আক্রান্তের পাশাপাশি আছে ডেঙ্গুরও আতঙ্ক। মশাও অতিরিক্ত বাড়ছে, ডেঙ্গু বাড়ছে, চিকুনিয়া বাড়ছে। প্রচন্ড মশা, সন্ধ্যাবারে বাইরে বসা যায় না, ঘরের ভিতরে কয়েল জ্বালালো কয়েলও তো যায় না। তারা আয় যায় কিন্তু রেগুলার মশা কোনো ওষুধ মিলে না, অনেক মানুষ বেমারি আছে। এদিকে গত 1 বছরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 17 জন। বর্তমানে হাসপাতালটিতে কোনো ডেঙ্গু রোগী ভর্তি না থাকলেও 2টি ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য 8টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 8 মাসের হিসাবটা যদি আমরা বলি তাহলে আমাদের এখানে ভর্তি হয়েছে টোটাল অ্যাডমিটেড পেশেন্ট 17 জন। এর মধ্যে আল্লাহর হুকুমে সবাই ভালো হয়ে আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। সিলেট সিটি কর্পোরেশন বলছে সবগুলো ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব না হলেও তারা সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। তবে এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে জনবল ও আর্থিক সংকট। আর সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সিলেটে উল্লেখ করার মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও নাগরিক সুরক্ষায় নিয়মিত মশক নিধন জরুরি। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি মশক নিধনের জন্য। তো এই কার্যক্রমটা আমরা প্রত্যেক বছরই করি। গত বছরও প্রায় 13,000 হাউসহোল্ড আমরা গিয়েছি। এবার আমাদের টার্গেট আছে আমরা 15,000 হাউসহোল্ডে যাব এবং আমাদের এই কার্যক্রম 3 মাস ব্যাপী চলমান থাকবে। এই ডেঙ্গু বা চিকুনগুনিয়া বা এই ধরনের মশকবাহিত রোগগুলোকে প্রতিহত করতে হলে, প্রতিরোধ করতে হলে এর আগেই মশক নির্মূল অভিযান পরিচালনা করা এবং এটাকে অব্যাহত রাখা।
এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে ডেঙ্গুতে সিলেটে কেউ মারা যায়নি, তবে এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা মোট 137 জন। গুলজার আহমেদ, এখন সিলেট। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এবার ঝাড়ু হাতে বিক্ষোভ করেন শত শত নারী। সরকার বিরোধী ও তাদের দাবি দাওয়া জানিয়ে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করেন তারা। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভে ছড়িয়ে পড়ে সহিংসতা এবং বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় রাস্তায় নামেন দেশটির শত শত নারী। তাদের দাবি এসব হত্যাকাণ্ডের বিচার করা এবং জনগণের দাবি দাওয়া মেনে নেওয়া। রাষ্ট্রের ময়লা পরিষ্কার করতে প্রতীক হিসেবে ঝাড়ু নিয়ে বিক্ষোভে অংশ নেন তারা। গেল শুক্রবার শুরু হওয়া বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। দেশব্যাপী বিক্ষোভে পুড়িয়ে দেওয়া হয় বহু সরকারি স্থাপনা। এদিকে বিক্ষোভের মুখে প্রথম দিকে চীন সফর স্থগিত করলেও পরবর্তীতে বুধবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে বেইজিংয়ে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়েন্তো। প্রতিষ্ঠার এক যুগ পর কোয়াবের প্রথম নির্বাচিত সভাপতি হলেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। বৃহস্পতিবার ভোটে বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি জানান, নিষ্ক্রিয়প্রায় কোয়াবকে সত্যিকার অর্থে ক্রিকেটারদের কল্যাণমূলক সংগঠনে পরিণত করতে চান তিনি। ভোট দিতে এসে তামিম ইকবাল আহ্বান জানান, বিসিবি যেন ক্রিকেটারদের প্রতি আরও দায়িত্বশীল হয়। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। নির্বাচন মানেই বিজয়ী হওয়ার লড়াই, তবে কোয়াব নির্বাচন দিয়েছে ভিন্ন আমেজ। 11 বছর পর কোয়াব নির্বাচন ঘিরে উৎসব মুখর বিসিবি, যেখানে সাবেক বর্তমান মিলিয়ে কোয়াব নির্বাচন পরিণত হয়েছিল এক মিলন মেলায়। অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ, প্রত্যাশার আগামী শুরু। আদতে কোয়াবের বিগত কমিটি ছিল প্রায় নিষ্ক্রিয়। বিপুল ভোটের ব্যবধানে কোয়াব সভাপতি নির্বাচিত হওয়ার পর জেগে ওঠার গান শোনালেন সদ্য নির্বাচিত কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি থাকবে, ফার্স্ট ডিভিশন বলেন, সেকেন্ড ডিভিশন বলেন। আমরা অলরেডি সেটা ঠিকও করে রেখেছি, তাদের সাথে কথাও হয়েছে, তারাও অবগত। এবং আমরা এই কমিটিটা শুধু ঢাকা কেন্দ্রিক করতে চাই না, আমরা ডে বাই ডে পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে চাই। উঠতি ও অবহেলিত ক্রিকেটারদের সমস্যা সমাধানে আশার সঞ্চার জাগিয়েছেন, পাশাপাশি বাস্তবতার নিরিখে পরিকল্পনা বাস্তবায়নে সময় চেয়েছেন মিঠুন। কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না, একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। কোয়াব নির্বাচন পরিদর্শন করতে এসে তামিম ইকবাল অবশ্য তুলে ধরেছেন নতুন দিক। ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সবকিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না, বিকজ কি নিয়ে কমপ্লেন করবে। কোয়াব নির্বাচন শেষ, মাস পেরুলেই বিসিবি নির্বাচন। তার আগে বিসিবির কাজ কি হতে পারে, তামিম ইকবালের কথাই সেই ইঙ্গিতই যেন পাওয়া গেল। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এই ছিল এখন সন্ধ্যা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন টিভি।